এই রাজ্যের জেলার এসএফআই নেতৃত্ব কমরেড রিজু, কমরেড অনির্বাণ এবং বাকি কমরেডরা, যে সমস্ত পথ চলতি মানুষ যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে, প্রত্যেকে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, আমাদের তরফ থেকে লাল সালাম। এর আগে আমার বক্তারা যখন বলেছেন, খুব স্পষ্ট ভাষায় বলেছেন, এই আজকে আমাদের সম্মেলনের প্রকাশ্য সমাবেশ, কাদের বিরুদ্ধে আমাদের লড়াই, কেন আমাদের লড়াই, কাদের জন্য আমরা লড়াই করছি, কোন চ্যালেঞ্জেসের সামনে, কোন প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে আমাদের কমরেডরা এই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের ঝান্ডাটাকে আঁকড়ে ধরেছে। এখন কথা হচ্ছে, আমরা যে দেশে এখন রয়েছি, আজ থেকে 50 বছর আগে যে দেশে আমার বাবা মায়েরা জন্মগ্রহণ করেছিলেন, সেই দেশের সঙ্গে তো আজকের আমার দেশের পার্থক্য হয়েছে। আজ থেকে 50 বছর আগে যে বাংলায় আমার মা বাবারা পড়াশোনা করেছেন, রাজনীতি করেছেন, আর আজকে আমরা যখন যে বাংলায় রাজনীতি করছি, সেই বাংলারও তো একটা বদল হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, আগামী 21 তারিখ ভারতের বুকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, তিনি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন। এখন এই কথা আমরা স্পষ্টভাবে বলি, পরিষ্কারভাবে বলি, ভারত দেশ, যে দেশ সংবিধানের মধ্যে দিয়ে চলে, যে সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে আপনি যদি ভারতের মানুষ হন, তাহলে আপনি আপনার পছন্দ মতো ধর্মাচরণ করতে পারবেন, অর্থাৎ আপনার মন্দিরে যাওয়ার স্বাধীনতা আছে, মসজিদে যাওয়ার স্বাধীনতা আছে, গীতা, বাইবেল, কোরআন পড়ার স্বাধীনতা আছে। আমার দেশের সংবিধান আপনাকে সেই স্বাধীনতা দেয়। সুতরাং সমস্যাটা কোথাও রাম মন্দির হচ্ছে, কেউ জয় শ্রীরাম বলছেন, কেউ পুজো করছেন, তা নিয়ে নয়। সমস্যাটা হচ্ছে, আমরা যখন দেশের সরকারকে নির্বাচিত করি, আমরা যখন লাইনে দাঁড়িয়ে ভোট দিই, যখন মানুষ লোকসভায় ভোট দেন, বিধানসভায় ভোট দেন, যখন ট্যাক্সের কারি কারি টাকা খরচা হয় আমাদের এই লোকসভা নির্বাচনগুলোতে, সাধারণ নির্বাচনগুলোতে, আমরা তখন নির্বাচন কেন দিই, সরকার কেন তৈরি করি? এই এতগুলো বছর, যে 50 বছর আগের কথা আমি বলছিলাম, যে ভারতে আমি, আপনি, আমার বাবা মায়েরা তারা ছিলেন, যে বাংলার কথা আমি বলছিলাম, যেখানে আমার বাবা মায়েরা, আমার অভিভাবক গুরুজনরা ছোট থেকে বড় হয়েছে, এই এতগুলো দিন ধরে এই কথা তো কেউ বলতে পারবেন না। আমার পাড়ায়, আমার গ্রামে যদি কখনো কাউকে পুজো করতে হয়, কোনো রাজনৈতিক দলের সাহায্য হয়েছিল? আমরা দেখলাম কিছুদিন আগে ব্রিগেডে বিজেপি এসে বলল তারা লক্ষ কণ্ঠে গীতা পাঠ করবে। গীতা পাঠ করা নিয়ে কারোর সমস্যা নেই, গীতা পাঠ কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। এই পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রামে গ্রামে সাধারণ মানুষ গীতা পাঠ করে নিজের মতো করে তার ধর্মাচরণ করে থাকে। যখন দুর্গাপূজা হয়, যখন দুর্গাপূজার অষ্টমীর দিন, নবমীর দিন মানুষে অঞ্জলি দেন, ভেবে দেখবেন তো কত কোটি মানুষ একসাথে তারা চণ্ডী পাঠ করে, কত কোটি মানুষ একসাথে তারা অঞ্জলি দেন, তারা তাদের ভগবানকে, তারা তাদের ধর্ম পালন করে। কখনো প্রয়োজন পরিণত বামপন্থীরা 34 বছর ক্ষমতায় ছিল, কখনো প্রয়োজন পরিণত বলার যে আপনাকে যদি ধর্মকর্ম করতে হয় তাহলে বামপন্থীদের ভোট করতে হবে? এই বাংলার মানুষ, এই ভারতের মানুষ এতগুলো বছর ধরে নিজের মতো করে ধর্ম পালন করেছেন। কখনো কোনো রাজনৈতিক দলকে বলতে হয় যে কংগ্রেসকে ভোট দিন কারণ আপনি মন্দিরে যেতে পারবেন, তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন, সিপিএমকে ভোট দিন কারণ আপনার মন্দির মসজিদ যাওয়ার যে অধিকার, সেই অধিকার পালন করার দায়িত্ব আমাদের। আমরা বলেছি না, আমরা বলেছি আমরা সরকারকে নির্বাচিত করি, সরকারকে ভোট দিই, যাতে সে জনগণ হিসাবে, নাগরিক হিসাবে আমার দায়িত্ব নিতে পারে। কিসের দায়িত্ব? রুটি, কাপড়া, মাকান, খাদ্য, বস্ত্র, বাসস্থান। আমার মাথার উপর একটু আচ্ছাদন থাকবে, আমার পেটে একটু ভাত থাকবে, আমার পরনে পোশাক থাকবে, আমার পরিবারের ছেলেটা মেয়েটা স্কুলে যাবে, কলেজে যাবে, পড়াশোনা করার পর যোগ্যতা থাকলে সে একটা ভালো চাকরি পাবে, তার আর জীবনের কোনো অনটন থাকবে না, আর্থিক অসচ্ছলতা থাকবে না। আমরা সরকারকে যখন ভোট দিই, আমরা আমাদের এই বেঁচে থাকার প্রতিদিনের রোজগারের যে যন্ত্রণা, কষ্ট, তা থেকে মুক্তি পেতে সরকারকে ভোট দিই। মন্দির বানানো, মসজিদ বানানো সরকারের কাজ নয়, মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা সরকারের কাজ নয়। নরেন্দ্র মোদীরা আপনাদের বারবার মন্দির মসজিদে ভেঙে দিতে চান, কারণ তারা জানেন বিগত 9.5 বছরে এই ভারতের বুকে যে রাজ তারা চালিয়েছেন, তাতে আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি যদি সাধারণ মানুষ হন, আপনি ভালো থাকেন। স্ট্যাটিস্টিক্স কি বলছে? গত 9.5 বছরে ভারতের বুকে 1,44,000 কৃষক আত্মহত্যা করেছে। 1,44,000, প্রতিদিন 20 জন করে আত্মহত্যা করেছে। নরেন্দ্র মোদীরা তো বলেন যে ভারত হলো হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশ। যদি ওনার কথা আমরা মেনে নিই, যদি মেনে নিই 70% মানুষ আমার দেশে হিন্দু, তাহলে ওই 1,44,000 কৃষক যারা আত্মহত্যা করলো, তার মধ্যেও তো 70% মানুষ হিন্দু।
তার মধ্যেও তো ৮০,০০০ হিন্দু মানুষ আত্মহত্যা করেছেন বিগত ৯.৫ বছর। তাহলে নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস আজকে আপনার বাড়িতে আসবেন, চাল দেবেন, আপনাকে আমন্ত্রণ জানাবেন, বলবেন ২১ তারিখ আপনি আপনার বাড়িতে পুজো করুন, রাম লাল্লা ঘর বাপাস আ রে। ভালো কথা তো। আপনি হিন্দু ধর্মের কথা বলছেন, হিন্দুদের বাঁচানোর কথা বলছেন, তাহলে ওই ৮০,০০০ হিন্দু কৃষক যারা আত্মহত্যা করলো ফসলের দাম না পেয়ে, তাদের কথা বলছেন না কেন? তারা হিন্দু নন? নরেন্দ্র মোদীর সময় আমার দেশে যে সেনা যারা ওই সরহদে, যারা সীমান্তে দাঁড়িয়ে থাকে, তাদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। বিগত ২০ বছরে সবচেয়ে বেশি সেনা মৃত্যু হয়েছে নরেন্দ্র মোদীর সময়। নরেন্দ্র মোদীর সংখ্যাগরিষ্ঠতার হিসাব যদি ঠিক হয়, তাহলে ওই নিহত, ওই শহীদ হওয়া সেনাদের মধ্যেও তো বেশিরভাগ হিন্দু মানুষ। নরেন্দ্র মোদীকে কখনো বলতে শোনেননি তো ওই মরে যাওয়া মানুষগুলো, ওই মরে যাওয়া হিন্দুগুলোর হয়ে একটা কথা বলতে? তাহলে যখন গরিব খেটে খাওয়া মানুষ, তিনি হিন্দু হন অথবা মুসলমান হন, তার মৃত্যুতে নরেন্দ্র মোদীর চোখ থেকে জল পড়বে না। তার হয়ে বিজেপি, আরএসএস কখনো রাস্তায় নামবে না। অথচ নির্বাচনের আগে আপনি হিন্দু, আপনি হিন্দু, আপনি হিন্দু এই কথা বলার জন্য তারা আপনার বাড়িতে আসবে, আপনি প্রশ্ন করবেন না কোন হিন্দুর কথা ওরা বলছে? কোন হিন্দুদের হয়ে ওদের রাজনীতি? ওদের হিন্দু মানে ওই আদানি, ওদের হিন্দু মানে ওই আম্বানি। এই কোভিডের সময় যখন আপনার আমার বাড়ির সাধারণ মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছিল, দেখেছেন আপনারা ছবি, লাখ লাখ পরিযায়ী শ্রমিক হেঁটে বাড়ি ফিরছিল। দিল্লি থেকে বিহার, মুম্বাই থেকে কলকাতা পায়ে হেঁটে বাড়ি ফিরেছে আমার গ্রামের ছেলেটা। যখন আমার পরিবারের ছেলেমেয়েরা না খেতে পেয়ে মারা যাচ্ছিল, তখন এই আদানি আম্বানিরা ফুলে ফেপে উঠেছেন। নরেন্দ্র মোদীরা ওই হিন্দুদের জন্য কাজ করেন, ওই আদানি ওই আম্বানির জন্য কাজ করেন। আপনি যদি সাধারণ খেটে খাওয়া মানুষ হন, আপনি যদি গরিব মানুষ হন, আপনি যদি টাকা মারা কোম্পানির লোক না হন, তাহলে আপনার কথা নরেন্দ্র মোদীরা বলবে না। আমরা বামপন্থীরা বলছি, আপনি হিন্দু হন, আপনি মুসলমান, আপনি মন্দিরে যান অথবা মসজিদে যান, আমাদের কিচ্ছু যায় আসে না। আপনি যদি আপনার ঘামের দাম চান, আপনি যদি আপনার ফসলের দাম চান, আপনি যদি ছেলেমেয়ের পড়াশোনা চান, তাহলে লাল ঝান্ডা, এই বামপন্থীরাই আপনাদের ভরসা। আমরা বলছি ভারতকে বাঁচাতে হবে। প্রতিদিন যে আমাদের ভেঙে দেওয়ার, টুকরো করে দেওয়ার চেষ্টা। নরেন্দ্র মোদীরা স্লোগান দেন বেটি বাঁচাও বেটি পড়াও, শুনতে খুব ভালো লাগে, মেয়েদের পড়াতে হবে, মেয়েদের বাঁচাতে হবে, কিন্তু আসলে তারা কি কাজ করে? কুলদীপ সেনেগারের নাম আপনারা শুনেছেন, বিজেপির এমএলএ ছিলেন, একটি মেয়ের সঙ্গে ধর্ষণ করলো। সেই মেয়েটির বাবা যখন পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন লেখাতে গেল, পুলিশ স্টেশনের মধ্যেই তাকে পিটিয়ে খুন করা হলো। ওই মেয়েটা তো হিন্দু ছিল। ওই মেয়েটার বাবা যাকে আপনি ওই পুলিশ স্টেশনের মধ্যে পিটিয়ে খুন করলেন, সে তো হিন্দু ছিল। তাহলে নরেন্দ্র মোদী, বিজেপি, আপনি যদি সত্যি হিন্দুদের হয়ে এত ভাবেন, আপনি যদি সত্যি বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা বলেন, তাহলে ওই মেয়েটার হয়ে আপনি কথা বললেন না কেন? আপনারা জানবেন, এই 2 সপ্তাহ আগে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আইআইটি, বিএচইউ, তাতে একটি মেয়ের সঙ্গে ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ হলো। ওই ধর্ষণ করার সময় পুরো ভিডিও রেকর্ড করা হয়েছিল তার, এবং হুমকি দেওয়া হয়েছিল যদি কোথাও কমপ্লেন করো তাহলে এই ভিডিও সব দিকে ছড়িয়ে দেওয়া হবে। ভয় পেয়েছিল মেয়েটা প্রথমে, পরে তার বন্ধুরা সবাই মিলে রাস্তায় বসেছে, আন্দোলন করেছে, পুলিশের কাছে গেছে। পুলিশ অনেক টাল বাহানা করার পর আন্দোলনের চাপে যখন গ্রেফতার করলো 5 জনকে, দেখা গেল ওই 5 জনই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য। তাদের মধ্যে 3 জন এমন রয়েছেন যারা বিজেপি আইটি সেলের সদস্য। নরেন্দ্র মোদীর সঙ্গে হাসি মুখে তাদের ফটো আছে, কিরকম বেটি বাঁচাও আর কিরকম বেটি পড়াও। ওই 5 জনের মুখ থেকে জানা গেল ওই মেয়েটি প্রথম ধর্ষিতা নন। ওই ক্যাম্পাসের মধ্যে রাত্রি 10টা থেকে রাত্রি 1টা পর্যন্ত ওরা ঘুরে বেড়াতো। যদি কোনো মেয়েকে একা পাইতো, যদি 2-3টে মেয়েকে একা পেতো, তাদের সঙ্গে এমন ঘটনা ওরা ঘটাতো। কোন বেটি বাঁচাও, কোন বেটি পড়াও? প্রশ্ন করবেন না আপনি নরেন্দ্র মোদীদের? বিজেপি আপনার কাছে এসে রোজ বলবে, মিথ্যে কথা বলবে, হিন্দুদের কথা বলবে, বলবে হিন্দুরা এক কাট্টা হোক। কোন হিন্দু? আপনাদের মনে থাকবে কিছুদিন আগে আমার দেশের সোনার মেয়েরা যারা অলিম্পিকে কুস্তি করতে গিয়ে সোনার পদক নিয়ে এসেছিল, তারা রাস্তায় বসেছিল। কি ছিল ওদের অভিযোগ? বিজেপির এমপি ব্রিজভূষণ সিং, যিনি ওই কুস্তি ফেডারেশনের চেয়ারপারসন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তিনি বিগত 5 বছর ধরে লাগাতার বিভিন্ন মহিলার সঙ্গে যৌন হেনস্থা করেছেন, ধর্ষণ করেছেন। সেই মেয়েগুলো যখন রাস্তায় দাঁড়িয়ে প্রোটেস্ট করছে, প্রতিবাদ করছে, যে মেয়েরা আমার ভারতের হয়ে এই দুনিয়ার ময়দানে, এই দুনিয়ার কুস্তির আসরে সোনা জিতে নিয়ে এলো, দিল্লির পুলিশ তাদেরকে টানতে টানতে হিচড়াতে হিচড়াতে থানার মধ্যে বন্দি করছিল। সেই মেয়েগুলো বলছিল, আমরা যখন গেছিলাম ওদের প্রোটেস্টে, ওদের কথা শুনলে আপনার মনের ভিতরে কি হবে, যে একটা মেয়ে ওই হরিয়ানার মতো প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে। হরিয়ানা এমন একটা জায়গা যেখানে জন্মানোর আগে ওই মায়ের গর্ভে থাকা সন্তানের লিঙ্গ যাচন করা হয়। যদি
গর্ভজাত সন্তানটি মহিলা হয়, তাহলে সেই মেয়েটাকে, সেই ভ্রূণটাকে ওই মায়ের পেটের মধ্যেই খুন করার সেখানে নিয়ম রয়েছে। সেখানে মেয়েদের জন্মের হার অনেক কম। মেয়ে যদি হরিয়ানার গ্রামে জন্মায়, তার পড়াশুনো করতে আসা, বাইরে পড়তে আসা, নিজের মতো করে কাজ করার সম্ভাবনা খুব কম। ওই হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে যে মেয়েগুলো উঠে এসেছিল, বিদেশ ফোগাট, সাক্ষী মালিকরা, তারা ওই সমস্ত লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে নিজের জীবনের অনেকগুলো লড়াই পেরিয়ে তারা এই কুস্তিগিরের এইখানে এসেছিল। তারা বলছে আমরা যখন গেছি ওই একাডেমিতে, প্রতিদিন এমন একটাও রাত যায়নি, এমন একটাও মেয়ে আমার ওই ইনস্টিটিউশনে ছিল না, ওই কেন্দ্রে ছিল না, যার সঙ্গে ব্রিজভূষণ সিং ধর্ষণ করেননি, বলাৎকার করেননি, সেক্সুয়ালি মোলেস্ট করেননি। ভেবে দেখুন একটা মেয়ে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট হলে দিনের পর দিন এই অত্যাচারের মধ্যে দিয়ে যায়। আমরা দেখেছি বিজেপিকে একদিনের জন্য ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে একটা কথা বলতে, যখন বলা হলো, যখন সারা পশ্চিমবঙ্গের, সারা ভারতের সাধারণ মানুষ ওই মেয়েগুলোর পাশে দাঁড়ালেন, তখন কি বলা হলো? বিজেপি আইটি সেল থেকে লেখা হলো যে মেয়েগুলো এই আন্দোলন করছেন তারা তো আসলে সব জাট, তারা একটা নির্দিষ্ট জাতির প্রতিনিধি, তারা হিন্দু ধর্মকে কালিমালিপ্ত করার জন্য যে বর্ণ থেকে, যে উচ্চ বর্ণ থেকে ব্রিজভূষণ সিং শরণ আসেন, রাজপুত জাতিকে কলঙ্কিত করার জন্য তারা নাকি এমন কথা বলছে। কিরকম ভাগ্যের ফের দেখুন, তার কিছুদিন পর হরিয়ানাতে নুতে দাঙ্গা হলো। আমরা দেখলাম হরিয়ানার নু, যেখানে এত বছর ধরে হিন্দু মানুষ, মুসলমান মানুষ, মেওয়াতি মানুষ একসাথে থাকেন, কোনোদিনও দাঙ্গা হয়নি। এই নির্বাচন হরিয়ানার কিছুদিন পর সেখানে ইচ্ছা করে দাঙ্গা বাঁধানো হলো। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে লোকে বলতে শুরু করলেন যে হিন্দুরা এক কাট্টা হোক, মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের এক কাট্টা হতে হবে। তখন এই মেয়েরা, যে মেয়েরা রাস্তায় প্রোটেস্ট করছিল, আন্দোলন করছিল, এই মেয়ের পরিবাররা, ওর গ্রাম থেকে হাজার হাজার মানুষ যারা দিল্লির রাজপথে উঠে আসছিল, তারা তখন প্রশ্ন করেছিল, যখন আমার মেয়ে তার বিচার চেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল তখন সে হিন্দু ছিল না, যখন আমার মেয়ে তার অধিকার চেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল তখন সে হিন্দু ছিল না, আজ যখন তোমার রাজনীতির দরকার, আজ আমরা হঠাৎ করে হিন্দু হয়ে গেলাম? এই প্রশ্নগুলো আমাদেরও করতে হবে। কোন হিন্দু রাষ্ট্রের কথা ওরা বলছে? প্রতিদিন ওরা বলেন আমরা রাম রাজ্য তৈরি করব। আমাদের তো প্রশ্ন করতে হবে, রাম রাজ্য কেমন হবে? উত্তরপ্রদেশের মতো? উত্তরপ্রদেশের বাদাউনের ঘটনা, একজন দলিত মানুষ, শিডিউল কাস্ট মানুষ ভুল করে মন্দিরে ঢুকে গেছিলেন। উচ্চবর্ণের মানুষ যারা ওই গ্রামের সন্ডা গুন্ডা, তারা ওই মন্দিরের সামনে ওই মানুষটিকে পিটিয়ে খুন করেছে। ওর অপরাধ ছিল শিডিউল কাস্ট, ওর অপরাধ ছিল দলিত। ওরা মনে করে আপনি যদি শূদ্র হন, এসসি এসটি ওবিসি, আপনি যদি প্রান্তিক স্তরের মানুষ হন, মন্দিরে ঢোকার আপনার অধিকার নেই। কিসের হিন্দুত্ব তাদের? ওরা মনে করে আপনি যদি পিছিয়ে পড়া পরিবারের মানুষ হন, আপনি ঠিক সমান সমান হবেন না। আমরা তো পড়েছি রামায়ণের উত্তরা পর্বে, তো আমরা পড়েছি শম্ভুকের কথা আমরা পড়েছি। শম্ভুক একজন শূদ্র মানুষ, শম্ভুকের খুব ইচ্ছা শম্ভুক স্বর্গের অধিকার পাবে। শম্ভুক তপস্যায় বসেছেন, তার তপস্যা এত কঠিন, এত কঠিন, ব্রহ্মা পর্যন্ত তৈরি হয়ে গেছেন তাকে স্বর্গের অধিকার দেবেন। এমন সময় অযোধ্যার যারা পণ্ডিত ছিলেন তারা রামের কাছে গেলেন যে রাম, তুমি পশুপতি রাম, তোমার সময় এমন ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে। একজন শূদ্র, যার নাকি জন্মই হয়েছে যাতে তিনি উচ্চ বর্ণের মানুষকে সার্ভ করতে পারেন, সেবা করতে পারেন, সে নাকি স্বর্গের অধিকার পাবে। শ্রীরামচন্দ্র, যার নাম করে এই রামরাজ্য তৈরি করার হিড়িক, যার নাম করে আমাকে আপনাকে লড়িয়ে দেওয়ার প্রচেষ্টা, যার নাম করে মন্দির মসজিদে যুদ্ধ লাগছে প্রতিদিন, শ্রীরামচন্দ্র ওই ধ্যানরত শম্ভুককে, যে শম্ভুক দেখতে পাচ্ছেন না তার সামনে কে, তার গলা কেটে হত্যা করেছিলেন। কারণ তিনিও মনে করতেন যদি কখনো হিন্দু রাষ্ট্র তৈরি হয়, সেই হিন্দু রাষ্ট্রে আপনি যদি দলিত হন, আপনার সমান হওয়ার অধিকার নেই। তাই তো বলছে নয়া শিক্ষানীতি। নয়া শিক্ষানীতি বলছে আপনার পকেটে যদি পয়সা না থাকে আপনাকে পড়াশোনা করতে হবে না, যে কথা মনুস্মৃতি আমাদের শিখিয়ে গেছে। মনুস্মৃতি বলেছে আপনি যদি শূদ্র হন, আপনি যদি মহিলা হন, আপনার শিক্ষার অধিকার নেই। আপনি যদি ভুল করে কানে একটা বেদের শব্দ যদি আপনার চলে যায়, আপনার কানে গরম সীসা ঢেলে দেওয়া উচিত। কারণ আপনি যদি শূদ্র হন, আপনি যদি মহিলা হন, আপনার শিক্ষার অধিকার নেই। নয়া শিক্ষানীতি বলছে আপনার পকেটে যদি পয়সা না থাকে আপনি পড়াশোনা করতে পারবেন না। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বন্ধ করে দিচ্ছে, ছেলেমেয়েরা স্কলারশিপ পাবে না, হোস্টেল পাবে না, নতুন করে কলেজ ইউনিভার্সিটি তৈরি হবে না। যার পকেটে টাকা থাকবে সে মানুষই পড়তে পারবে। তারা বলছে আমরা সেলফ ফিনান্সিং অটোনমি, ফিনান্সিয়াল অটোনমি তৈরি করব। ফিনান্সিয়াল অটোনমি মানে কি? ফিনান্সিয়াল অটোনমি মানে স্কুলকে, কলেজকে, দিদিমণি মাস্টার মশাইদের টাকা, তার বাড়িঘর তৈরি করার টাকা, তার ল্যাবরেটরি হোস্টেল তৈরি করার টাকা নিজেদের তৈরি করতে হবে। কোথা থেকে নিয়ে আসবে? আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি তো ফ্যাক্টরি না, যে একদিক থেকে আমরা কাঁচামাল দেবো, আরেক দিক থেকে উৎপাদিত দ্রব্য তৈরি হবে, সেটা বাজারে বিক্রি করে আমরা মুনাফা তৈরি করব।
যদি আমার স্কুল কলেজগুলোকে নিজে নিজে টাকা উপার্জন করতে হয় তাহলে আমাদের ফি বাড়বে। ফি বাড়লে ক্ষতি কার? নরেন্দ্র মোদীর ছেলে মেয়েদের ক্ষতি? অমিত শাহর বাচ্চার ক্ষতি হবে? মমতা ব্যানার্জির ভাইপো, মমতা ব্যানার্জির ভাইপোর পরিবার যারা কোটি কোটি টাকার উপর বসে রয়েছে তাদের ক্ষতি হবে? নাকি এই সাধারণ মানুষ, যে মানুষ টোটো চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, কষ্ট করে নিজের ছেলেটাকে মেয়েটাকে স্কুলে পড়িয়েছেন, কালকে যদি স্কুলের ফি বাড়ে ওই ছেলে মেয়েটার আর পড়াশোনা হবে না? এই আমরা যারা এখানে বসে আছি, কৃষক শ্রমিক পরিবারের ছেলে মেয়েরা, আমাদের মা বাবারা প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করেন, টাকা বাঁচিয়ে রাখেন, এক্সট্রা টাইম করেন আমাদের বাবারা, যাতে ছেলেটাকে মেয়েটাকে ভালো স্কুল কলেজে দিতে পারি। যদি ফি বেড়ে যায় আমাদের পড়াশোনাগুলো বন্ধ হয়ে যাবে, এটাই তো ওরা চায়। গরিব মানুষ পড়বে না। গরিব মানুষ না পড়লে তো সুবিধা। গরিব মানুষ না পড়লে সে আর প্রশ্ন করবে না। ওরা তো দেখেছে গরিব মানুষ যখন পড়াশোনা করে তখন তারা প্রশ্ন করে। রোহিত ভেমুলা প্রশ্ন করেছিল, সুদীপ্ত গুপ্তরা প্রশ্ন করেছিল, তিলক টুডু, অভিজিৎ মাহাতো, পার্থ মাহাতোরা প্রশ্ন করেছিল। ওরা প্রশ্ন করেছিল যে যাদের আমরা ভোট দিই, যাদের ট্যাক্সের টাকায়, যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নেতা মন্ত্রীদের নীলবাতি লালবাতি জ্বলে, সেই নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের দায়িত্ব নেবে না কেন? খুন হতে হয়েছিল ওদের। ওরা চায় না আমরা পড়াশুনো করি। আর আমরা ভারতের ছাত্র ফেডারেশন স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি সুদীপ্ত গুপ্তরা আমাদের মিছিলের আগে আগে থাকবে। আমরা স্বপ্ন দেখি ওই তিলক টুডু, অভিজিৎ মাহাতোরা স্লোগান দেবে উদাত্ত গলায়, আর সেই স্লোগানে পা মেলাবো আমরা। আমরা স্বপ্ন দেখি প্রান্তিক পরিবারের ছেলেটা, আদিবাসী পরিবারের ছেলেটা, গরিব পরিবারের ছেলেটা, কৃষক পরিবারের ছেলেটা মাথা উঁচু করে বাঁচবে। আমি সেদিনকে গল্প শুনছিলাম, ত্রিপুরার একটা ছোট্ট পার্বত্য গ্রাম, সেই গ্রামে যখন বামফ্রন্ট সরকার হয়েছে তারা স্কুল বানিয়েছিলেন। সেই স্কুলে তো ছেলেমেয়েরা পড়াশুনো করেছে। বেশি বড় গ্রাম না, ছোট গ্রাম, সেখানে কলেজ টলেজ কিছু নেই। একটি মেয়ে, সেই মেয়েটি 12 পাস করে তার খুব ইচ্ছা সে কলেজে পড়বে। তার মানে একদম নিয়ারেস্ট যে কলেজটা সেটা বেশ খানিকটা দূরে, সে অত দূর যেতে পারবে না। সে গেছিল সরকারের কাছে, চিঠি লিখেছিল যে সরকার, আমি গ্রাজুয়েশন করতে চাই, আমি একটি মেয়ে, আমি অমুক গ্রামে থাকি, আমি একটি আদিবাসী মেয়ে, আমি স্কুলে পড়া হয়ে গেছে, এবার আমি কলেজে পড়তে চাই। আমি গল্প শুনেছি ত্রিপুরার সরকার, বামপন্থী সরকার, ওই ছোট্ট পাহাড়ি গ্রামে ওই একটি মাত্র মেয়ের জন্য একটি কলেজ খুলেছিল। তার 5 বছর পর ওই কলেজে 150 জন আদিবাসী সাধারণ ছাত্রছাত্রী, তারা বিএসসি বিকম করে পাশ করেছিল। এইটা তো ছিল আমাদের ভিশন, এইটা তো ছিল আমাদের স্বপ্ন। যদি একটা ছেলে মেয়েও পড়াশোনার বাইরে থাকে, তার জন্য বামপন্থীরা, তার জন্য বামফ্রন্টের সরকার স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করতে পারতো। আর আজকে কাদের হাতে ক্ষমতা? দেশের সরকার, রাজ্যের সরকার। অনির্বাণ বলার সময় বলেছে এদের মধ্যে তো কোনো পার্থক্য নেই। কেন্দ্রের সরকারের মধ্যে টাকা অনেক, কেন্দ্রের সরকারের হাতে ক্ষমতা অনেক। তারা চেষ্টা করছে পলিসিগতভাবে, নীতিগতভাবে শিক্ষাটাকে বাজারের হাতে ছেড়ে দিতে। আর তার উল্টো দিকে যিনি বসে আছেন, মমতা ব্যানার্জি, কথায় কথায় যিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে 4-5টা গাল পাড়েন। মমতা ব্যানার্জিকে নিয়ে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিল একটা কমেডিয়ান। সে বলেছিল নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জির মধ্যে পার্থক্য একটাই, মমতা ব্যানার্জি সাদা শাড়ি পরেন আর নরেন্দ্র মোদী সাদা পাজামা পাঞ্জাবি পরেন, এছাড়া ওদের মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। এরা দুজনেই চায় আমার আপনার গরিব সাধারণ পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা না করুক। আমরা পড়াশোনা না করলে ওদের লাভ, তৃণমূলের লাভ, বিজেপির লাভ। আমার বাড়ির ছেলেমেয়েটা পড়াশোনা না করলে ওই বজরং দলরা আপনার বাড়িতে এসে বলতে পারে এই নাও 500 টাকা, এই নাও ত্রিশূল। তুমি চাকরি পাচ্ছ না তার কারণ এই নয় যে তোমার সরকার তোমায় চাকরি দিচ্ছে না, তুমি চাকরি পাচ্ছ না কারণ মুসলমানদের সংখ্যায় বেড়ে গেছে। যাও ওই মসজিদ ভেঙে দাও এক্ষুনি, যদি তুমি মসজিদ ভাঙতে পারো আরো 500 টাকা তোমাকে দেবো। যদি আমার কাছে শিক্ষা না থাকে, যদি আমার কাছে চাকরি না থাকে, তাহলে তো সুবিধা হয় তৃণমূলের। পঞ্চায়েত নির্বাচনের আগে তারা পাড়ায় পাড়ায় গিয়ে এই আমার বয়সী ছেলে মেয়েদের হাতে টাকা গুঁজে দেয়, মদ খাওয়ার টাকা, মাংস খাওয়ার টাকা, বাইকে তেল ভরানোর টাকা, আর বলে যাও যখন নির্বাচন হবে নির্বাচনে কাউকে ভোট করতে দিও না, ভোট লুট করো, বাবার বয়সী লোকের মাথায় বন্দুক ঠেকাও। ওরা চায় আমরা যাতে পড়াশুনো না করতে পারি। আমরা পড়াশুনো যদি করি তাহলে ওদের গুন্ডা হবে কে? শুনেছেন কোনোদিনও কোথাও একটা রামনবমীর মিছিল হয়েছে, সেখান থেকে যে লোকটা প্রথম পাথর ছুঁড়েছে সে কোনো বড় বিজেপি নেতার ছেলে অথবা মেয়ে? শোনেননি কখন। বিজেপি নেতার ছেলে মেয়েরা তারা সব ভালো জায়গায় পড়ে। ওই অমিত শাহের একটা ছেলে আছে না, জয় শাহ, জীবনে কোনোদিনও ব্যাট হাতে ধরেনি, সে নাকি প্রেসিডেন্ট হয়ে গেছে ক্রিকেট বোর্ডের। দেখেছেন না মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, এই যতদিন পর্যন্ত বামপন্থীরা সরকারে ছিল একদিন স্লোগান তাকে কেউ কোনো দিতে দেখেনি, এখন নাকি তিনি যুবরাজ, তিনি নেতা হয়ে গেছে। তাহলে আমার ছেলেমেয়েরা সব দুধে ভাতে থাকবে, আমার ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করবে, আমার ছেলেমেয়েরা মোটা টাকা কামাবে, আর আপনার বাড়ির ছেলেমেয়েরা আমার ফুড সোলজার তৈরি হবে। তারা আমার হয়ে লোকের সঙ্গে দাঙ্গা করবে, তারা আমার হয়ে লোকের জন্য খুন করবে, তারা আমার হয়ে লোকের জন্য গুন্ডামি করবে।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মা ধরে রাম মন্দির নিয়ে মোড় দিই। আমরা সবাইকে অনুরোধ করব এখানে চলে আসার জন্য। অনেক সময় ভালো কাজে অনেক লোকে তারা পণ্ড করতে আসে, তাতে আমরা যেন এনগেজ না করি। আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ আমরা খুব স্পষ্টভাবে বলতে পারি, যাদের গা জ্বালা হচ্ছে, নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বললে যাদের গা জ্বালা হয়, বিজেপিকে নিয়ে কথা বললে যাদের গা জ্বালা হয়, আমরা যে বামপন্থীরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা ভগৎ সিংকে মাননেওয়ালা লোক, কোনো সাভারকারকে আমরা ভয় পাই না। ওরা এখানে এসে যত কিছুই আমাদের বলুক না কেন, আমাদের মিটিং এভাবেই চলবে। ওদের যদি মনে হয় ওরা আজকে কেন্দ্রের সরকারে আছে তাই এসে চমকাবে ধমকাবে, এখানে এসে উনি বলছিলেন আপনি হিন্দুদের বিরুদ্ধে কথা বলছেন কেন? আরে সাক্ষী মালিক হিন্দু না? এই আমরা যারা এখানে রয়েছে আমাদের মধ্যে কেউ হিন্দু ধর্মাবলম্বী নই? যে মানুষগুলো খুন হলো তারা কেউ হিন্দু ধর্মের নয়? হিন্দু ধর্মের ঠেকা নিয়ে তুমি রেখেছো? আমরা ভগৎ সিংকে মাননেওয়ালা লোক। তোমার সাভারকর ওই যখন আমার দেশের ক্ষুদিরাম, আমার দেশের মাস্টারদার সূর্য সেন এই দেশের জন্য শহীদ হচ্ছিল, তখন সাভারকর বসে বসে মাফিনামা লিখছিল যে ব্রিটিশ সরকার আমার খুব ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও, তোমার বিরুদ্ধে আমি আর কোনো কথা বলবো না। আমরা গর্ব করে বলি আমরা মাস্টারদার সূর্য সেনের পার্টি করি, আমরা গর্ব করে বলি আমরা গণেশ ঘোষের পার্টি করি। কোনো সাভারকর শুভেন্দু অধিকারী আমাদের রাজনীতি শেখাবে না, আমাদের জাতীয়তাবোধ শেখাবে না। আমরা গর্ব করে বলি আমরা আহিল্লা রঙ্গেকারের পার্টি করি। কে আহিল্লা রঙ্গেকার? কমিউনিস্ট পার্টির নেত্রী। 20 বছর বয়সে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন, 20 বছর বয়সে জেলের মধ্যে ছিলেন, 4 বছর তিনি জেলের মধ্যে ছিলেন। সেই সময় ভিতরের যত মহিলা ইনপ্রিজন ছিলেন, যতজন মহিলা বন্দী ছিলেন, তাদের নিয়ে উনি একত্রিত হয়েছিলেন এবং ওই জেলের মধ্যে মহিলাদের শাড়ি কেটে তিরঙ্গা তৈরি করে তিরঙ্গা উনি উড়িয়েছিলেন ওই জেলের মধ্যে থেকে। আমরা আহিল্লা রঙ্গেকারের পার্টি করি। আমরা এই বিজেপির সাভারকর মাফিনামার লোকেদের কাছে রাজনীতি শিখবো না, জাতীয়তাবোধ শিখবো না। এই ভারত আমাদের, এই বাংলা আমাদের। ওদের যত ইচ্ছা ওরা যা খুশি বলতে পারে, ওদের যত ইচ্ছা ওরা যা খুশি বলতে পারে। এবং আপনারা একটু ভেবে দেখবেন, আজ থেকে কিছু বছর আগে যখন আমরা এখানে বামপন্থীরা ছিলাম, কোনো গরু কোনো হনুমানের এত সাহস হয়নি যে আমাদের কোনো মিটিং চলবে আর তারা এসে এত বড় কথা বলতে পারে। এগুলো সব হচ্ছে কারণ মমতা ব্যানার্জিরও এদের মাথার ওপর হাত আছে। মমতা ব্যানার্জিও বলে রেখেছে তোমরা করো, এই গরু মহিষ হনুমান টনুমান যেখানে যা পারো তোমরা ঢুকে যাও, বামপন্থীদের খালি কথা বলতে দেওয়া যাবে না। বামপন্থীরা কথা বললে অসুবিধা, কারণ বামপন্থীরা যখন কথা বলে তখন মমতাকেও ছাড়ে না, মোদীকেও ছাড়ে না, কাউকে ছেড়ে আমরা কথা বলবো। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আমাদের নির্দিষ্ট প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের দিকে যাব। শুধু 3টে কথা বলে আমার শেষ করা। এই যে পশ্চিমবঙ্গের বুকে এই যে এই ধরনের পরিস্থিতি, যেখানে একটা মানুষ তার নিজের কথা বলার, রাজনীতির কথা বলার তিনি পরিসর পান না, আপনাকে ওপরওয়ালা থেকে, ওপর তলা থেকে পারমিশন নিয়ে আসতে হবে আপনি কি কথা বলবেন কি বলবেন না। আমরা যারা সুদীপ্ত গুপ্ত রাজনীতি করি, আমরা কারুর কোনো ডিকট্যাট, কারুর কোনো কথায়, কারুর কোনো নির্দেশে মাথা নিচু করব না। আমাদের কথা আমরা স্পষ্টভাবে বলবো, চোখে চোখ রেখে বলবো। ওদের যদি হিম্মত থাকে তাহলে যত পুলিশ, যত মিলিটারি, যত ওদের গুন্ডা সন্ডা আছে নিয়ে আসুক, আমরাও দেখে নেবো কার কত শক্তি। আমরা বলতে চাই আমরা যারা বামপন্থী রাজনীতি এখানে করি, তৃণমূলের বিরুদ্ধে লড়াই, অবশ্যই লড়াই, আলবাত লড়াই। তৃণমূল আমার আপনার ভবিষ্যৎকে বিক্রি করতে চায়, তৃণমূল স্কুলে পড়াশোনা বন্ধ করতে চায়, তৃণমূল বিগত 11 বছরে কোনো জায়গায় এই যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, আমার প্রজন্মের ছেলে মেয়েদের বেকার করেছে। তৃণমূলের বিরুদ্ধে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু তৃণমূল বিজেপির মধ্যেকার যে আঁটসার তা নিয়ে কথা না বললে তো হবে না। তৃণমূল বিজেপির মধ্যে যদি সেটিং না থাকে তাহলে এই টাকাখোর ভাইপো সে এতদিন ঘুরে বেড়াতে পারে? যদি তৃণমূল বিজেপির মধ্যে সেটিং না থাকে তাহলে তৃণমূলের এত যে লোক এত কোটি টাকা চুরি করেছেন তারা সবাই ঘুরে বেড়াতে পারে? আমরা বলছি পশ্চিমবঙ্গে বামপন্থীরা যদি থাকে, সে চোর তৃণমূল হোক অথবা বিজেপি হোক, সব কটাকে জেলের মধ্যে আমরা ঢোকাবো, একটা কেউ বাইরে থাকবে না। এই কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই। মমতা ব্যানার্জিরা বলেন যে আমাদের নাকি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আমরা বলবো একটা দূরবীন আমরা এসএফআই কৌটো কালেকশন করে আপনাকে কিনে দেব, আপনি বরং আপনার পার্টিতে দেখুন। একটা যদি সৎ নেতা আপনি খুঁজে পান, একটা যদি সৎ লোক আপনি খুঁজে পান যিনি চুরি ডাকাতি জোচ্চুরি দুর্নীতি করেননি, তাহলে আমরা আমাদের কথা বলা বন্ধ করে দেব। সুতরাং বন্ধুরা, এই লড়াই, এই আন্দোলন কঠিন লড়াই। কিছুদিন আগে
যখন এই ইনসাফ যাত্রা হচ্ছিল, হাওড়ার একটা সভায় আমরা গেছি, সভা থেকে নেমেছি, একটি ছেলে, সেই ছেলেটি আমাদের সাথে এসে কথা বলছে। কথা বলতে বলতে আমি লক্ষ্য করলাম তার হাতের এই দুটো আঙুলের একটা আঙুলের পুরোটা মাথাটা নেই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। ও বলল, যখন আনিস খানের আন্দোলন হচ্ছিল মীনাক্ষীদের সঙ্গে, যারা 11 দিন ধরে জেলের মধ্যে ছিলেন, এই ছেলেটিও তাদের মধ্যে ছিল, পুলিশ ওই প্রিজন ভ্যানের মধ্যে, ওই জেলখানার মধ্যে এমন ভাবে ওকে মারপিট করেছে, এমন ভাবে ওকে মেরেছে, জোরে একটা হাত পচে গেছে, বাদ দিতে হয়েছে। আমার দেখে রাগ হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল, কষ্ট হচ্ছিল। আমি ওকে বললাম এর বদলা আমাদের নিতেই হবে। ছেলেটা ওই কাটা হাত নিয়ে আমাকে বলল, দিদি আমরা বদলা চাই না, আমরা বদল চাই, সমাজের পরিবর্তন চাই, তাহলেই তো ওদের সঙ্গে আমাদের পার্থক্য হবে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। আমাদের কমরেডরা খুন হতে পারেন, আমাদের কমরেডরা বাড়ি ছাড়া হতে পারেন, আমাদের কমরেডদের পড়াশোনা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমরা শিখেছি জান চলে যেতে পারে, প্রাণ চলে যেতে পারে, কিন্তু এই সাদা লাল ঝান্ডার সঙ্গে আমরা গদ্দারি করতে পারি না, বেওয়াফাই করতে পারি না। তাই আমরা যারা এই বামপন্থী রাজনীতি করি, আমরা যারা স্বপন সুদীপ্তর কসম খেয়ে রাজনীতিতে এসেছি, আমাদের বাংলাকে বাঁচাতে হবে, ভারতকে বাঁচাতে হবে। এই ভারতের বুকে ধর্মনিরপেক্ষ দেশ তৈরি করতে হবে, যে ধর্মনিরপেক্ষ দেশে আমি আপনি আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। আমাদের এই বাংলাকে নতুন করে গড়তে হবে, যেখানে কোনো আমার বয়সী ছেলে মেয়েকে চাকরি না পাওয়ার যন্ত্রণায় আত্মহত্যা করতে হবে না। এমন একটা বাংলা তৈরি করতে হবে যে বাংলায় কোনো মানুষ আধপেটা খেয়ে শুতে যাবেন না। এমন একটা বাংলা তৈরি করতে হবে যেখানে কোনো মা, কোনো বোন, কোনো মহিলা বাড়ি থেকে বেরোবার আগে 10 বার ভাববেন না তিনি সুরক্ষিত কিনা। সেইরকম একটা বাংলা যদি গড়তে হয়, তেমন একটা ভারত যদি গড়তে হয়, তাহলে এটাই আমাদের সময়। আসুন আমরা জোটবদ্ধ হই, আসুন আমরা হাতে হাত ধরি। এই কমরেডরা বলছিল পাশেই রামপুরহাট কলেজ, সেই রামপুরহাট কলেজের যারা ছাত্র নেতা, তাদের নাকি সবচেয়ে কম যার বয়স, তার বয়স হচ্ছে 40 বছর। তার ছেলে কিছুদিন আগে কলেজ পাশ করেছে, তিনি এখনো ছাত্রনেতা হিসাবে রয়ে গেছেন। আমরা বলছি আগামী দিনে যখন নির্বাচন হবে, রামপুরহাট কলেজ সহ বীরভূমের সমস্ত কলেজ, যে কলেজগুলো এই দাদা, কাকা, জেঠু, দাদুদের হাতে রয়েছে, তাদের হাত থেকে ফিরিয়ে নিয়ে যেতে হবে ছাত্রদের কাছে। স্টুডেন্টস ইউনিয়ন ছাত্রর, কারুর বাবার না, কারুর কাকার না, কারুর জ্যাঠার না, ছাত্র ইউনিয়নগুলো আমরা তৈরি করেছিলাম, আমাদের রক্ত দিয়ে তৈরি। তাই স্টুডেন্ট ইউনিয়ন, কলেজ প্রাঙ্গণ, এগুলো ছাত্রদের হবে। ছাত্ররা নিজেদের রাজনীতির কথা বলবেন, ছাত্ররা নিজেদের ন্যায় অধিকার ছিনিয়ে নেবেন। সেই রকম একটা সমাজের জন্য, সেই রকম একটা বাংলার জন্য আসুন আমরা জোটবদ্ধ হই, আমরা লড়াইয়ে থাকি, আন্দোলনে থাকি। এই কথা বলে বক্তব্য শেষ করব। শুকরিয়া, ইনকলাব জিন্দাবাদ।